কিন্তু এখন ম্যানেজার মানেই তিনি একজন লিডার হবেন, এটাই এক্সপেক্টেড। তো আমি যদি তোমাকে সাদা রঙের 7টা শেড যদি তোমাকে আমি দেখিয়ে দিতে পারি, দেন ইউ ক্যান চুজ আ বেটার কালার মেবি। তুমি তখন বলতে পারো যে আমি আসলে ইয়েলোটা পছন্দ করি। তো একজন কোচের দায়িত্ব এই অ্যাওয়ারনেসটা বিল্ড করা, কারণ সে যে ফেল করলো সেটা থেকে কি শিখলো এটা সে বুঝে না। কোচদেরকে তাদের একটা জীবনের অনেক বড় বা কাজের প্রফেশনাল জায়গাতে তাদের একটা বড় প্রশিক্ষণ হচ্ছে সেপারেশন বিল্ড করা। বাতাস হবে অনেক, তো তুমি কিভাবে নৌকাটা পাড়ের মধ্যে রেখে চলে যাবা। কোনো অর্থনৈতিক প্রবলেম নাই, তারা উচ্চ শিক্ষিত, তারা উভয়ই ভালো চাকরি বাকরি করে, তাদের ফুটফুটে সন্তান আছে, কিন্তু তারা তারপরও কেন একসাথে থাকতে পারছে না? বিকজ কিছু মূল্যবোধের অভাব। আমাদের যে স্ব ধর্মীয় বিশ্বাস, সেটা কিন্তু একটা অনেক শক্তিশালী এবং মারাত্মক অ্যাঙ্করিং। ছেলেমেয়েদের ভিতর উন্নাসিকতা আছে এবং অনেক কিছু আছে, এবং এগুলার বড় একটা অংশ হচ্ছে কিন্তু ধর্মীয় মূল্যবোধটাকে আমরা ওভাবে নিতে পারছি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাভেদ পারভেজ ভাইয়া। ভাইয়া আসলে আমার ডিপার্টমেন্টেরও সিনিয়র এবং ভার্সিটিরও সিনিয়র। সেই হিসাবে ভাইয়াকে হচ্ছে আগে থেকেই চিনি এবং ভাইয়ার কাছ থেকে যতবারই কথা হয় নতুন কিছু না কিছু শিখি। তো আজকে আমরা ভাইয়ার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো। তার আগে ছোট্ট একটু ভাইয়ার ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। ভাইয়া বর্তমানে অগমেডিক্স বাংলাদেশ লিমিটেডের হেড অফ এইচআর হিসেবে আছেন। এর আগে দীর্ঘ 18 বছর রবিতে কাজ করেছেন, এইচআর সহ বিভিন্ন ডিপার্টমেন্টে। সেই গল্পও আমরা কিছু কিছু হয়তো ভাইয়ার কাছ থেকে আজকে জানতে পারি। ভাইয়া রিস্টার্ট ইয়োরসেলফ নিয়ে কাজ করছেন। এই ফিলোসফিটা আজকে ভাইয়ার কাছ থেকে ইন ডেপথ আমরা একটু জানার চেষ্টা করব, এর বিভিন্ন অ্যাসপেক্টগুলো কেমন। ভাইয়ার এই নামে একটা বইও আছে এবং ভাইয়ার অন্য আরও বেশ কিছু বইও আছে, তুমিও পারবে কিংবা সমস্যা সমাধানের প্রথম পাঠ। তারপর ভাইয়া একটা অনুবাদ বইও আছে, শোরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যানের অনুবাদটা করেছিলেন, বেশ মজার একটা বই। সো এই অ্যাসপেক্টগুলো আস্তে আস্তে আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছি, এখানে আসলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়া আমি আসলে অনেক কিছুই জানতে চাইবো আপনার কাছ থেকে, তবে আমি যদি একটু গুছিয়ে জানতে চাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু হিউম্যান রিসোর্স নিয়ে অনেক কাজ করেছেন, ট্রু। তার মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট একটা বেশ বড় পার্ট। তো ম্যানেজার এই ওয়ার্ডটার কথা যদি আমি চিন্তা করি, এটা কি একটা পোস্ট, নাকি একটা ফিলোসফি, নাকি একটা লাইফস্টাইল? সবই বলতে হচ্ছে, হ্যাঁ। তবে যেটা না সেটা আগে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় একটা বিতর্ক শুনি বা কথা শুনি যে বলে লিডারশিপ ভার্সেস ম্যানেজার, এরকম আমরা শুনেছি এবং বিভিন্ন ছবি টবিতেও দেখি যে লিডার কি করছে, সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর ম্যানেজার একটা চেয়ারে বসে আছে। হ্যাঁ, এগুলো ওল্ড ফিলোসফি, এরকম ছিল একসময়। কিন্তু এখন ম্যানেজার মানেই তিনি একজন লিডার হবেন, এটাই এক্সপেক্টেড। ঠিক আছে, বাট লিডার থেকে তাকে হয়তো আলাদা করে বলা হচ্ছে, কারণ লিডারের কাজ অনেকটা ভিশন নিয়েই থাকে, উনি বিগ পিকচারটা দেখেন। কিন্তু ম্যানেজার আবার সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সেটাকে এক্সিকিউট করতে থাকেন, সেই জন্য আমরা ম্যানেজার শব্দটা আলাদাভাবে বলি। বাট অফকোর্স ম্যানেজমেন্ট যেহেতু ইভলভ করেছে, অর্গানাইজেশন বিহেভিয়ার ফিলোসফি ইভলভ করেছে, মানুষ হিসেবে আমরা ইভলভ করেছি, এখন টেকনোলজির যুগ, সব কিছু মিলে অবশ্যই লিডারশিপের যে প্রশ্নটা তোমার ছিল, এটা একটা ফিলোসফি নাকি এটা কি, এই সব কিছু এটার ভিতরে আছে। বা আমরা অনেক সময় এরকমও শুনি যে লিডারশিপ উইদাউট টাইটেল। তো কোনো মানুষ কিন্তু টাইটেল ছাড়াও ম্যানেজার বা লিডার হয়ে যেতে পারে, ডিপেন্ডস। তো এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল বলে হচ্ছে আগেই করে ফেললাম। শিওর। বাট আমার বেশি করে যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে রিস্টার্ট ইয়োরসেলফ, এই ফিলোসফিটা কি? এটা নিয়ে আপনি হচ্ছে কবে থেকে চিন্তা করা শুরু করলেন, কিভাবে কাজ করছেন, এই জিনিসগুলো? এইটা নিয়ে বলতে গেলে তোমার একটা এপিসোড এটার উপর চলে। আমি খুব সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে আমি 2014 সাল থেকে লাইভ কোচিং করাই সার্টিফিকেশন হবার পর, এবং আমার কেন জানি এই কাজটা খুব ভালো লেগেছে, লাইভ কোচিং। তো এই লাইভ কোচিং করতে গিয়ে আমি অনেক মানুষের জীবনের গল্প আমার শোনার সুযোগ হয়েছে, বিকজ কোচ ইউর ফার্স্ট গুড লিসেনার অ্যান্ড দেন কোচের কাজটা। ভাই একটু বাধা দেই, ইয়েস, আমরা হচ্ছে স্কুলে কোচিং এর কথা শুনেছি, হ্যাঁ, অ্যাডমিশন টাইম হচ্ছে কোচিং এর কথা শুনেছি, খেলায় কোচিং এর কথা শুনেছি, লাইফ কোচিং এই জিনিসটা কি? এটা তুলনামূলক নতুন কনসেপ্ট। তুমি ঠিকভাবে বলছো যে আমরা কোচিং শুনলে কিন্তু আমরা একটু অ্যাভার্স হয়ে যাই। হ্যাঁ, তো লাইফ কোচিংটাকে খেলার কোচিং এর সাথে অনেক কাছাকাছি আনা যায়, বাট এডুকেশনাল কোচিং এর সাথে এটা একদমই আলাদা। আমার ধারণা সবারই আমাদের এডুকেশনাল কোচিং সম্পর্কে ধারণা আছে, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি বলছি না এটা দরকার নেই, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু খেলার ক্ষেত্রে কোচের ভূমিকাটা আমরা যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে খেলোয়াড় কিন্তু কোচের থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ মাঠে কিন্তু সেই পারফর্ম করে। ধরেন ফর এক্সাম্পল আমি বলছি যে সাকিব আল হাসানের যে কোচ, নিশ্চয়ই কেউ আছে, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, বা পৃথিবীর যে কোনো ভালো খেলোয়াড়ের কোচ,
উনি কিন্তু মাঠে নেমে ওটা বলতে পারবে না যে তুমি এই বলটাকে ওভাবে কেন মারলা না। কিন্তু যখন উনি একটা ভুল শট খেলেন ওই প্লেয়ার যে কিনো, তখন তাকে কোচ হয়তো রিপ্লেটা পরে দেখান এবং বলেন যে এখানে তুমি কিভাবে আবার বেটার করতে পারতা। কোনো কোনো বিশেষ পজিশন বলে কিন্তু তার উইকনেস থাকে এবং বলাররা কিন্তু তাকে ওই শটটা নেওয়ার জন্য প্রলোভন দেখায়। তো কোচ কিন্তু তাকে তখন ওই শটটার উপর ক্যাপেবল করানোর চেষ্টা করেন। তাহলে কোচের ভূমিকাটা আসলে কি? কোচের ভূমিকাটা হচ্ছে ওই প্লেয়ারের, এমনিতেই উনি কিন্তু অনেক বড় খেলোয়াড়, হয়তো ওই দেশের সবচেয়ে সেরা খেলোয়াড়, কিন্তু তারপরও তার গ্যাপটা খুঁজে বের করা। এবং কোচ নিজে থেকে জেনারেলি কিন্তু বলেন না, কোচ এই প্লেয়ারের মধ্য থেকে ওটা বের করেন যে ওনার কোন শটটা ভুল হচ্ছে এবং সেটা তাকে আবার প্র্যাকটিস করিয়ে মাঠে নামানো, যাতে পরের ম্যাচে সে ওই ভুলটা না করে বা ওইটাকে আরও একটা দৃষ্টিনন্দন শটে পরিণত করতে পারে। লাইফ কোচের ভূমিকাও কিন্তু তাই। লাইফ কোচের দায়িত্ব হচ্ছে একজন মানুষ যখন তার লাইফের সিচুয়েশনে কমপ্লিকেটেড অবস্থার ভিতরে থাকে, জেনারেলি আমরা লাইফ যখন বলি, বা এটা কিন্তু বিজনেস অ্যান্ড লাইফ কোচ বলি, সো ইট কামস অ্যাক্রস বিজনেস অলসো। যেমন সিইও তার বিজনেসে একটা স্ট্রাগল করছে, তখন কিন্তু এখানে অনেক ইমোশনাল প্যাচ আছে যেটা থেকে সে বের হতে পারে না। আমাদের প্রত্যেকের জীবন, যারা আমরা শুনছি, আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় সমস্যা আছে এবং দেখবেন ওই সমস্যাগুলো যে আমরা চিন্তা করতে বসলে কিছুক্ষণের মতো মাথা আমাদের গোলমাল হয়ে যায় এবং আমরা তখন দূর থাকুক এটা। আমরা অনেক এরকম প্রবলেম নিয়ে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, ব্যক্তিগত অথবা পারিবারিক অথবা অফিসের। তো লাইফ কোচ যেটা করে, তাকে ওই ইমোশনাল স্ট্রিংগুলো কেটে 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 তাকে একটা সলিড পিকচার তৈরি করার চেষ্টা করে এবং একজন মানুষ তখন তার জীবনের বিভিন্ন পার্সপেক্টিভগুলো পরিষ্কারভাবে দেখতে পান। তা আমি যদি তোমাকে সাদা রঙের 7টা শেড যদি তোমাকে আমি দেখিয়ে দিতে পারি, দেন ইউ ক্যান চুজ আ বেটার কালার মেবি। তুমি তখন বলতে পারো যে আমি আসলে ইয়েলোটা পছন্দ করি। কিন্তু তুমি যদি সাদার মধ্যেই সারাদিন থাকো, তাহলে কিন্তু তোমার কাছে ডাজন্ট ম্যাটার ইয়েলো কি আর ব্ল্যাক কি। তো একজন কোচের দায়িত্ব, আমরা এটাকে অ্যাওয়ারনেস বলি রিস্টার্ট ইয়োরসেলফের ভাষায়, এই অ্যাওয়ারনেসটা বিল্ড করা। এবং যখন মানুষ জীবনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যায় অথবা ডেভেলপমেন্ট ফেজের ভিতর দিয়ে যায়, মানুষের এই হেল্পটা লাগে। কারণ মানুষ সাধারণত সলিউশন অবসেসড। মানুষ কি করে, সে যেটা করতে চায় ওইটার পক্ষে 20টা যুক্তি খুঁজে পায় এবং সেটা কনফিডেন্টলি করে। এই জন্য দেখবে যারা ভালো করে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করে, উদাহরণ খুব কম। আবার যারা খারাপ করে তারা কন্টিনিউয়াসলি খারাপ করে, এটার উদাহরণ ভুরি ভুরি। 99% লোক ফেল করে কিন্তু এই কারণে, কারণ সে যে ফেল করলো সেটা থেকে কি শিখলো এটা সে বুঝে না। সে আরো গভীর যত্নের সাথে ওই ভুলটা আবার প্র্যাকটিস করে। তো কোচের এখানে একটা বিরাট রোল থাকে। তো আমি বিজনেস কোচিংয়ের থেকে আমার কাছে লাইফ কোচিংটা বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং আমি ওইটা বেশি করি। এখানে লাইফ কোচিংয়ের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে মানুষজন খুব সফিস্টিকেটেড পার্সোনাল প্রবলেম নিয়ে আসে এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। আমার পক্ষে কিন্তু তার সমাধান বলে দেওয়া সম্ভব না বা এটা আমার উচিত নয়। তো আমরা কি করি, তাদের ওই পার্সপেক্টিভগুলো তাদের সামনে তুলে ধরি, তখন মানুষ তার বিগার পিকচারটা দেখতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড এবং সে যে পৃথিবীতে বর্তমানে বেঁচে আছে এটা কিন্তু আলাদা। আজকে তুমি আমি যে কোনো কারণে আজকে এখানে বসে কথা বলছি, বাট তোমার পিছন বর্তমান এবং আগামী, আমার পিছন বর্তমান থেকে আলাদা। এবং আমরা যদি দুইজন একই মায়ের গর্ভেও জন্মগ্রহণ করতাম তারপরও আলাদা হতো, বিকজ আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন ক্যাপাসিটি দিয়ে পাঠিয়েছেন, তাই না? তাহলে একটা জিনিসকে কিন্তু আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করা যাচ্ছে না। কিন্তু বেশিরভাগ মানুষ নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে ফেলে, তখন এই গোলমালগুলো শুরু হয়ে যায়। তো আমরা ওই পার্সপেক্টিভটা ক্লিয়ার করি অ্যাজ এ কোচ, তখন উনি একটা পরিষ্কার রাস্তাটা দেখতে পান এবং ওই পাথে তখন আমরা তাকে পরিচালিত করার জন্য আমরা তখন অ্যাকশন ট্রিগার করি। তখন ওই 2 মাস 3 মাস 4 মাস যখন সে ওই রাইট একটা ডিসিশন মেক করে এবং ওইটা যখন রেজাল্ট পেতে শুরু করে, তখন সে আস্তে আস্তে কনফিডেন্ট হয়ে যায়। তখন আমাদেরকে কিন্তু তার সাপোর্টটা আর দিতে হয় না। ডিপেন্ডস। আমি যেমন কোনো মানুষকে 2 সপ্তাহের মধ্যে সে আমার সার্ভিস থেকে বের হয়ে গেছে এবং আমি কিন্তু খুশি। অ্যাজ এ কোচ আমার দায়িত্ব এটা না যে মানুষ আমার সাথে ঝুলে থাকুক, বারে বারে আসে না, এটা আসলে আমার দায়িত্ব না, এটা আমি চাইও না। আমি চাই সে যত দ্রুত সম্ভব আত্মবিশ্বাসী হোক এবং যেটা করছে সেটা কনফিডেন্টলি করুক। একইভাবে কোনো লোক 6 মাস ধরে আমার সাথে আছে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছে না বিকজ সে কন্টিনিউয়াস ভুল করছে, তাকে আমি তখন বলি যে দেখেন, মোস্ট প্রবলেম আই এম নট ইউর কোচ, বিকজ আপনার সাথে কাজ করতে গিয়ে আমার এনার্জি ড্রেন হচ্ছে এবং আমি মার্কেটে একটা ব্যাড রেপুটেশন ক্রিয়েট করছি যে আমার দ্বারা ভালো রেজাল্ট হচ্ছে না, বাট এন্ড অফ দ্য ডে আমি তো কিছু করছি না, কাজ করছেন আপনি। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে যে যখন আপনি এই প্রবলেমগুলো শোনেন, কারো লাইফের প্রবলেম বা বিজনেসের প্রবলেম, এই প্রবলেমগুলোকে হচ্ছে বা এই ইন্টারাকশনগুলো এটাকে আপনাকে এফেক্ট করে? অ্যাজ এ কোচ আমাদের আইসোলেশন ক্রিয়েট করতে হয়। রিস্টার্ট ইয়োরসেলফের ভাষাটাকে আমি বলি সেপারেশন। তো আমাকে কয়েকদিন আগে কেউ একজন বলছিল যে আপনি যে এত বছর একটা কোম্পানিতে কাজ করলেন, আপনি কি ইমোশনাল হয়েছেন কিনা, আমাকে এটা জিজ্ঞেস। আমি বলছি আমি একটু ইমোশনাল হইনি
এবং এখনো ওই বিল্ডিংটার পাশ দিয়ে আমি যাতায়াত করি, কিন্তু আমার কিন্তু কোনো 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 মায়া দয়া লাগে না জিনিসটার প্রতি। যারা এটা শুনছেন বা ওই প্রতিষ্ঠানের যে যারা আছেন তারা তো ভাববে যে আমি কি এরকম একটা পাষাণ ধরনের লোক নাকি, না, বাট উই নিড টু বি সেপারেট, কারণ এটাই তো সত্য। আমার তো সেপারেশন হয়ে গেছে। ইভেন আমি যদি বেতন না নিয়েও কালকে ওই প্রতিষ্ঠানের কোনো একটা করে দিতে চাই কাজ, তারা তো গ্রহণ করবে না কাজটা, এটাই তো সত্য, তাই না? সো এই বাস্তব প্রেক্ষাপটে আমাদেরকে সেপারেশন বিল্ড করতে হয়। তো কোচদেরকে তাদের একটা জীবনের অনেক বড় বা কাজের প্রফেশনাল জায়গাতে তাদের একটা বড় প্রশিক্ষণ হচ্ছে সেপারেশন বিল্ড করা। এবং এখানে কোনোভাবে আমি ইমোশনালি কারো প্রতি বায়াস হতে পারবো না, অ্যাটাচ হতে পারবো না, কোনো কিচ্ছু করা যাবে না। আমি সেপারেট এবং আমার সেই সেপারেশনটা ম্যানেজ করতে হবে। এটা কঠিন কাজ, কিন্তু অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে। অবশ্যই। আর এখানে আরেকটা জিনিস আমার জানার ছিল, সেটা হচ্ছে রিস্টার্টের ফিলোসফিটা কোত্থেকে আসলো? কেন রিস্টার্ট শব্দটা এর মধ্যে আই থিঙ্ক, হ্যাঁ, আমি রিস্টার্টের উত্তরটা বলি আর ফিলোসফিটা কেন আসলো সেটাও বলি, দুটা আলাদা প্রশ্ন হয়ে গেল। রিস্টার্ট শব্দ তো আমরা বুঝতেই পারি, এই পিসিটা রিস্টার্ট করে দাও, মোবাইলটা রিস্টার্ট করো, ঝামেলা করলো রিস্টার্ট, হ্যাঁ রিস্টার্ট করো। এবং বেশিরভাগ ক্ষেত্রে রিস্টার্ট করলে প্রবলেম সলভ হয়। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা দুঃখ যে রিস্টার্ট করে প্রবলেম সলভ হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে এই ফিলোসফিটা গেইন করার পর বা তৈরি করার পর যে আমার এমন একটা শব্দ দরকার যেটাতে আমি খুব দ্রুত মানুষকে টার্গেট করতে পারবো, টাচ করতে পারবো, মানুষ কিন্তু বুঝতে না হয়। তো আমরা তখন রিস্টার্ট শব্দটা নিলাম, যে রিস্টার্ট ইয়োর লাইফ, রিস্টার্ট ইয়োর সেলফ। তাহলে প্রত্যেকটা মানুষ, আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমার পিসি একটু স্লো হয়েছে, মেবি আমি একটু, আমাকে ভাইরাস বাগ করছে ইন্টারনাল, তা আমি কী করবো? আমি কি এই ভেজাল্লা পিসি নিয়ে চলবো, নাকি আমি পিসিটা রিস্টার্ট করে দেবো? তো আমরা রিস্টার্ট করে দিই। তো আমরা বলছি আমরা নিজেদেরকে রিস্টার্ট করি এবং ইনশাল্লাহ আমরা বেটার পারফর্ম করবো অ্যাজ এ হিউম্যান বিইং। এবং আমাদের ভিতরে অনেকগুলো পার্ট আছে, যেমন শরীর, চিন্তা, আবেগ, ফাইন্যান্সিয়ালস, রিলেশনশিপস, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট, পিসিডি বিভিন্ন মেকানিজম। তো এগুলো রিস্টার্ট করে দিলেই ঠিক মতো চলবে, যদি পরের অংশে আর ভাইরাস অ্যাটাক না করে আর কি, সেটা সম্ভব। এবার আসি আমরা ফিলোসফিটাতে। রিস্টার্টটা তো মোটামুটি বোঝাতে পারলাম হয়তো বা। ফিলোসফিটার কেন প্রয়োজনীয়তাটা হলো, এটা একটু বুঝায় বলতে হবে। ধরো একটা নৌকা হারিয়ে গেছে, বা সেটা তুমি বুঝতে পারছো বাতাস হবে অনেক, তো তুমি কিভাবে নৌকাটা পাড়ের মধ্যে রেখে চলে যাবা? তুমি কিন্তু একটা বাঁশের মধ্যে বা কিছুর মধ্যে বাঁধবা নৌকাটা, তাই না? সো আমরা অ্যাঙ্করিং করি, কোনো একটা বিষয়কে অ্যাঙ্করিং করা ছাড়া কিন্তু আমরা আসলে ওর আশপাশটাকে স্টেবল করতে পারি না। তো আমরাও যখন লাইফে এলোমেলো হয়ে যাই, বিশেষ করে কোচিং স্টেজে আমি খেয়াল করেছিলাম মানুষের অ্যাঙ্করিংটা হারিয়ে যায়। মানুষ কোথার সাথে অ্যাঙ্করিং করবে এটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের যে ধর্মীয় বিশ্বাস, সেটা কিন্তু একটা অনেক শক্তিশালী এবং মারাত্মক অ্যাঙ্করিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমি এটা অন স্ক্রিন বলে গেলাম যে এখনকার সমাজের ছেলেমেয়েদের ভিতর উন্নাসিকতা আছে এবং অনেক কিছু আছে, এবং এগুলোর বড় একটা অংশ হচ্ছে কিন্তু ধর্মীয় মূল্যবোধটাকে আমরা ওভাবে নিতে পারছি না। আমরা হয়তো ধর্মীয় অনুশাসন মেনে চলছি, একটা জিনিস মানা আর ওটাকে ধারণ করার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে। ওইখানে একটা গ্যাপ হয়ে গেছে, এবং এই জন্য আমাদের সোসাইটিতে এত প্রবলেম হচ্ছে এখন। হ্যাঁ, ঢাকা শহরে বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদ হাইয়েস্ট রেটে আছে, হাইয়েস্ট পার্সেন্টেজ, আমরা যদি বিভিন্ন পত্রিকা ফলো করি। এবং আমি যে কোচিংগুলো আমার কাছে আসে, আমি কিন্তু এরকম সকাল বিকাল ইস্যু খুঁজে পাচ্ছি। কোনো প্রবলেম নাই এই ফ্যামিলিগুলোর, কোনো অর্থনৈতিক প্রবলেম নাই, তারা উচ্চশিক্ষিত, তারা উভয়ই ভালো চাকরি বাকরি করে, তাদের ফুটফুটে সন্তান আছে, কিন্তু তারা তারপরও কেন একসাথে থাকতে পারছে না? বিকজ কিছু মূল্যবোধের অভাব। তো ধর্মীয় মূল্যবোধের উদাহরণ দিতে এটা বললাম, এটা অন্য কোনো মূল্যবোধ হতে পারে, কিন্তু যে আমার বাবা বলেছে এই কাজটা আমি করব, অথবা এটা আমি করবো না, সেটাও একটা মূল্যবোধ, তাই না? অনেক মানুষের ব্যক্তিগত মূল্যবোধ থাকে যে আমি কোথাও রাস্তায় ময়লা ফেলি না, আমি এটা কোনোদিন করব না, জীবনে করব না, তাই না? এরকম নানা মূল্যবোধ আছে। তো যারা কমপ্লিকেটেড সিচুয়েশনে যায় তাদের কোনো মূল্যবোধ নাই। ফর এক্সাম্পল ফেসবুক কিন্তু কোনো মূল্যবোধের একটা স্ট্যান্ডার্ড না, কারণ এক এক লোক এক এক কথা বলতেছে, এটা কোনো ভেরিফিকেশন নাই কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আমি ব্যাঠিক বলছি না, সবাই হয়তো সঠিক। তো সারাদিন একটা লোক যদি ফেসবুকে থাকে, তার অন্য অন্য সমস্যা হইতে বাধ্য। আমি প্রমাণ সহ বলছি এই কথাগুলো, প্রমাণটা হয়তো আমি বলবো না বিকজ অফ কনফিডেন্সিয়ালিটি, কিন্তু আমি প্রমাণ সহ বলছি। তো এই যে মূল্যবোধের অভাবটা হয়ে গেল, তখন আমি যখন কোচিংটা শুরু করি এবং একটা পর্যায়ে যাই, যখন তার সামনে সবকিছু ক্লিয়ার হয়, তখন সে অনেকগুলো ভেরিয়েবল খুঁজে পায়। যেমন দাম্পত্য কলহের ক্ষেত্রে কি হয়, যেমন স্বামীর সাথে স্ত্রীর বা স্ত্রীর সাথে স্বামীর একটা সম্পর্ক, এটা কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট। তো বেশিরভাগ সম্পর্ক তো ওইখানেই গন্ডগোলটা হতে থাকে, কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে আমাদের কিন্তু একটা সন্তানের সাথে মায়ের বা সন্তানের সাথে পিতার সম্পর্ক আছে, তাই না? বাবার সাথে ছেলে বা ছেলে বউর সম্পর্ক, এবং
জামাইয়ের সাথে শ্বশুর বা শাশুড়ির কিন্তু একটা সম্পর্ক আছে, এগুলো কিন্তু আমাদের রেফারেন্স থেকে হারিয়ে যায়। তখন আমরা দ্রুত এই নীল কাগজটা খুঁজি যে কত টাকা দিয়ে সেট করছিলাম, বিদায় হয়ে যাব। কিন্তু কেউ যদি এই পুরো পিকচারটাকে নিয়ে আসে, তখন কিন্তু সে বুঝতে পারে যে না, আমি উইথ বিগার রেসপন্সিবিলিটিস। বিশেষ করে সন্তানের দিকে তাকিয়ে আমি অনেক বিবাহ বিচ্ছেদকে থামতে দেখেছি। আমি বলছি না এটা ঠিক না বেঠিক, আমি তা বলছি না। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ডাইলুটেড হয়ে যায়, মানুষ ডিসাইড করতে পারে না। তো তখন কোনো না কোনো একটা মূল্যবোধকে আমাদের ধরে আনতে হয়। তো বর্তমান সময়ে আমি অনেক স্ট্রাগল করেছি, মূল্যবোধের রেফারেন্স আমরা পাচ্ছিলাম না। এবং আমি কাউকে তো ধর্ম চাপিয়ে দিতে পারি না কোচিং সেশনে, তখন তো এটা অন্য সেশন হয়ে যাবে, তাই না? তো তখন আমার কাছে মনে হয়েছে যে উই নিড সাম রেফারেন্সেস। রিস্টার্ট ইউরসেলফের ফিলোসফিটা আসলে ওইভাবেই সাজানো হয়েছে। এই বইটা যদি তুমি কখনো এন্ড টু এন্ড পড়ো, তুমি দেখবে এখানে সব কিছু রেফারেন্স ক্রিয়েট করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যদি এইগুলার গণ্ডির মধ্যে থাকেন, তাহলে আপনার ভালো ছাড়া মন্দ হওয়ার কোনো চান্স নাই। এক অর্থে আমরা ধর্ম থেকেই ধার করেছি, কিছু বড় বড় বিখ্যাত মানুষের কথাবার্তা বই থেকে ধার করেছি, আমার ওই জ্ঞান নাই, আমি কোত্থেকে তৈরি করব। এভাবেই করে একটা রেফারেন্স করা হয়েছে। সো যখন মানুষ স্ট্রাগল করতে শুরু করে এবং দেখা যায় যে সে সলভ করতে চাচ্ছে কিন্তু রেফারেন্স পায় না, তখন আমি তাকে রেফার করি যে আপনি রিস্টার্ট ইউরসেলফের ফিলোসফিটা আপনি গ্রহণ করে দেখতে পারেন, এটা কেমন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি প্রবলেম খুব দ্রুত সলভ হচ্ছে, বাট দিস নট আলটিমেট। এখন ঘুরিয়ে বলি, যেহেতু আমাদের সোসাইটিতে এই প্রবলেমটা অনেক বেশি এবং সবাইকে আমি ওয়ান বাই ওয়ান টাচ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, বিকজ আমি একা। আমি চেয়েছি রিস্টার্ট ইউরসেলফ ফিলোসফিকে আগে প্রোঅ্যাক্টিভলি মানুষের সামনে উপস্থাপন করার জন্য। তাহলে কি হবে, এটা হচ্ছে কতটা টিকা দেওয়ার মতো, রোগ আসার আগেই প্রবলেম সলভ করা। তো আমি ওই কনকোয়েস্টের মধ্যে আছি। আমি আসলে জানি না আল্লাহ তাআলা আমাকে সেই ক্যাপাসিটি দিয়েছেন কিনা। আমার কাছে মনে হয় খুব প্রয়োজন রিস্টার্ট ইউরসেলফটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। রিস্টার্ট ইউরসেলফই হতে হবে তাও কিন্তু না, এরকম আরো কোনো ফিলোসফি থাকতে পারে। মানুষ সেটা নিয়ে, ধর্ম তো আছে, আমি তো বলেই দিলাম, অনেক বড় জিনিস, সেটা নিলে আরো প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আগাচ্ছি, অ্যান্ড জানি না কতদূর যেতে পারবো। এটা তো একটা অনিশ্চয়তাই তো আনন্দ। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। মানে একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার পর সেটা ঠিক করতে যাওয়ার যে প্যারা, তার চেয়ে আগে থেকে সতর্ক থাকা অনেক ভালো একটা অভ্যাস। এন্ড জাস্ট আরেকটু অ্যাড করব, সরি অনেক ড্র্যাগ করলাম বিষয়টা। আরেকটা হচ্ছে মানুষকে কেন প্রবলেম পড়লেই রিস্টার্ট করতে হবে নিজেকে। আমি তো অপরচুনিটি সিক করার জন্য রিস্টার্ট করতে পারি। আজকে আমার বেতন 50,000 টাকা, কেন আমার বেতন 70 হচ্ছে না, আমি তো সেটাও করতে পারি। সেটাও রিস্টার্ট ইউরসেলফের ভিতর ঢুকলে কিন্তু আমরা ওই জিনিসগুলো পেয়ে যাই। আমার সার্কেল অফ কন্ট্রোল কি, নন কন্ট্রোল কি, আমার লাইফকে কিভাবে ডিজাইন করব, আমি আমার এন্ডটাকে কিভাবে দেখতে চাই, সব কিছু কিন্তু এটার মধ্যে পাওয়া যায়। এনিওয়ে ভাই, আপনার কথা শুনতে শুনতে আরেকটা জিনিস আমার মাথায় আসলো, যখন রিস্টার্টের ফিলোসফিটা ব্যাখ্যা করছিলেন, যে আজকালকার যুগে আমাদের কাছে অনেক ইনফরমেশন অ্যাভেলেবল, কিন্তু সেই তুলনায় নলেজ কম। ইভেন নলেজও যেখানে আছে, সেখানে হচ্ছে উইজডমটা হয়তো মিসিং, যার কারণে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের ডিসিশন মেকিং মারাত্মক পুয়ার, আমাদের জাজমেন্ট মারাত্মক পুয়ার। ট্রু। এবং ইউথদেরকে নিয়ে কাজ করতে গেলে হচ্ছে এই জিনিসটা আরও মানে বোঝা যায়। সো এটা তখন মাথায় আসলো আর কি আপনার সাথে কথা বলতে গিয়ে। আরেকটা জিনিস, আপনি যেহেতু হচ্ছে অনেক মানুষকে নিয়ে কাজ করেছেন এবং করছেন, সো যারা হচ্ছে ম্যানেজার টাইপের রোল প্লে করে কিংবা হচ্ছে লিডারশিপ রোলগুলো যাদেরকে প্লে করতে হয়, তারা তো হচ্ছে অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করে। সো এইখানে সবসময় কি আসলে লিডিং বাই এক্সাম্পল পসিবল হয়? এটা কি সব ক্ষেত্রে সম্ভব? আইডিয়াল অ্যান্সার হচ্ছে হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। কারণ ওই একই গোড়ার জায়গাটা একই, সেটা হচ্ছে একটা জিনিস প্রিপারেশন নেওয়ার আগে যখন মানুষ অ্যাচিভ করে ফর হোয়াট এভার রিজন, তখন সেটা ম্যানেজ করতে পারবে না, তাই না? আজকে ধরো আমরা অনেক সময় রিয়েলিটি শোতে দেখি, বলে যে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হলো, আপনি 10 মিনিটের মধ্যে খরচ করবেন। বেশিরভাগ মানুষ খরচ করতে পারে না, কিন্তু আমরা সারাদিন বলছি আমার টাকার অভাব। কারণ একটা টাকাকে আমি কিভাবে ম্যানেজ করবো আমি আসলে এটা জানি না। তা আমাদের দেশে এবং বর্তমান পুরো সোশ্যাল সিস্টেমে আমি এটা দেখতে পাচ্ছি, অর্গানাইজেশনগুলোতে মানুষ দ্রুত গ্রো করছে বিকজ বিজনেস বড় হয়ে যাচ্ছে এবং পিপল টু টেক ওভার, স্পেশালি স্টার্ট আপগুলোতে এটা বেশি হচ্ছে। তো যখনই একটা মানুষ গ্রো করে, সেই মানুষটা ক্যাপাবল জন্যই কিন্তু তাকে গ্রো করতে দেওয়া হয়, তাই না? তার মানে সে ভালো পারফর্মার ছিল। এখন ওই পারফর্মার উপরে উঠে কি করে, তার আন্ডারে কিছু লোককে পেয়ে যায়। সে কিন্তু চায় যে ও যে পারফরমেন্সটা দেখিয়ে এসেছে, নিচের প্রত্যেককেই ওই পারফরমেন্সটা করতে হবে। এটা কতটা আমাদের বুয়েটদের স্যারদের মতো, ওনারা জিপিএ 4 পয়েন্ট টিচার হয়ে যান এবং ওনারা চান ডে 1 থেকে 1-1 ছেলেটা বা মেয়েটা, মানে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইয়ারের, ও হচ্ছে 4 পাবে। এবং ওনারা পড়ানো শুরু করে কিন্তু ওই রেফারেন্স পয়েন্ট থেকে, আই ক্যান রিমেম্বার। এবং আমরা প্রথম দিন থেকে ওনাদের বোঝানোটাকে মিস করে ফেলি, কারণ ওটা সাধারণ ছেলেমেয়েদের জন্য হয় না। তো এই ধরনের একটা ফ্যালাসির মধ্যে আমাদের বেশিরভাগ নিউ গ্রোন ম্যানেজাররা পড়ে যান এবং এটার ভিতর পড়ে যাওয়ার ফলে তাদের সাথে তাদের নিচের লোকদের একটা স্ট্রাগল তৈরি হয়। কারণ উনি কিন্তু নিচে এসে কাউকে কারেক্ট করবেন এটা উনি ফিল করেন না ওই ম্যানেজার।
কিন্তু নিচের লোকরা আবার ভাবে আমাকে তো শেখানো হচ্ছে না। তো আলটিমেটলি একটা স্ট্রাগল তৈরি হয়, এবং এখানে যখন একটা পাওয়ার প্লে হয়, যদি অর্গানাইজেশন ডিসাইড করে যে নিচের একটা ছেলে ভার্সেস ম্যানেজার কাকে রাখবো, আলটিমেটলি কিন্তু দুর্ভাগা নিচের ছেলেটার বা মেয়েটারই কিন্তু চাকরিটা চলে যায়, কারণ ওকে তো রাখতে হবে। কিন্তু দিন শেষে এটা কিন্তু একটা জিরো সাম গেম হয়ে যায়, কারণ অর্গানাইজেশন কি চায়, নিচে আরো ভালো ভালো মানুষ গ্রো করুক, তাহলে ওই এক্স যিনি যাকে নিয়ে এতক্ষণ কথা বললাম উনি কিন্তু আরো উপরে যাবেন, আরো উপরে যাবেন, আর কিন্তু উনি তো আর উপরে উঠতে পারছেন না, কারণ ওনার নিচে তো প্রিপারেশন হচ্ছে না, পাইপলাইনটা তৈরি হচ্ছে না। তখন এই সমস্ত অর্গানাইজেশনে গেলে আমরা ওই যে রিয়েস্টেট ইউরসেলফে যখন বিজনেস পার্টে আমরা কাজ করি, তখন এই স্ট্রাগলগুলো ফেস করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো সিইওদের সাথে কাজ করা হয়, তারা কিন্তু আমাকে এই কথাটা বলে যে দেখেন ভাইয়া অথবা জাভেদ সাহেব, দেখেন আমরা অর্গানাইজেশনটাকে গ্রো করার চেষ্টা করতেছি, কিন্তু ও কালকে একজন ভালো এমপ্লয়ি ছিল, এখন ওকে কেউ পছন্দ করে না। তো পরে যখন আমরা একটু ইনভেস্টিগেট করেছি, কথা বলি, বা ওই লোকটা নিজেও বলে যে ওখানে পারফর্ম করতে পারে না, ওকে তুমি সব শিখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা মানুষ তো এক না, একটু আগে আমরা এটা বলেছি। সো আমাদেরকে তো শিখে গ্রো করতে হয়, তো সেই শেখানোর কাজটা অনেক সময় আমরা করি না। আমরা এক্সপেক্ট করি ও যেহেতু অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, অমুক ইউনিভার্সিটি, ও তো এটা জানবে, কিন্তু নট নেসেসারিলি, এটা মানুষ নাও জানতে পারে, অথবা একটা মানুষ জানা জিনিসও একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে ইমপ্লিমেন্ট নাও করতে পারে, বিকজ মেবি হি অর শি ইজ গোয়িং থ্রু সাম আদার প্রবলেমস, তার ফ্যামিলিতে একটা কিছু সমস্যা হয়েছে, সেই এনভায়রনমেন্টটা কোপ আপ করতে পারছে না, তাই না? এরকম অনেক কিছু কিন্তু হতে পারে। তো আমার কাছে মনে হয় লিডারের আসলে লিড বাই এক্সাম্পলই হওয়া উচিত। এখন এই এক্সাম্পল মানে এটা আমি বলছি না যে বড় বড় বইতে তার গল্পটা লেখা থাকবে, হ্যাঁ ওরকম হয়তো কোনো একদিন হবে, কিন্তু প্রতিদিন লাইন ম্যানেজারদের দায়িত্ব হচ্ছে তার টিমকে নিয়ে অন্তত 2-3 ঘন্টা ভাবা। 8 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা তার ডেডিকেটেড চেয়ারে বসে এটাই ভাবা উচিত যে আমার টিম কি করছে, ভালো পারফর্ম করছে, খারাপ করছে, যে খারাপ করছে কেন খারাপ করছে, তার পিছনে আমি এডিকুয়েট সাপোর্ট দিয়েছি কিনা, এবং তাকে কিভাবে গ্রো করা যায়। প্রয়োজনে যদি একসময় তার গ্রোথ ইনশিওর না হয়, ফর হোয়াট এভার রিজন, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হয় না, তাহলে হয়তো তাকে চলে যেতে বলতে হবে, সেই হার্ড কলটাও ম্যানেজারকে নিতে হবে, কিন্তু এই পুরো প্রসেসটা তার করা উচিত। এবং যদি কেউ করে, আমার কাছে মনে হয় যে সে তার নিজ থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়েকে গ্রো করতে পারবে, বিকজ আমি কিন্তু নতুন যে ইউথদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক সম্ভাবনাময়, অনেক সম্ভাবনাময়। তারা আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বা ভাই বোনদের দিকে তাহলে আমরা বুঝতে পারবো অনেক ক্যাপেবল, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে শিখি নাই, ওরা এখনকার ছেলে মেয়ে 8-9 ছেলেমেয়েরাই পারে। মুশকিল হচ্ছে তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ঠিক হচ্ছে না, হয়তো বা তারা কিভাবে বললে শুনে সেটা আমরা হয়তো বুঝি। এখানে কি ভাই ইমোশনাল ইন্টেলিজেন্স অবশ্যই ভূমিকা পালন করে? পুরোটাই ইমোশনাল ইন্টেলিজেন্স, কারণ ওই যে ভদ্রলোকের কথা বললাম যে খুব পারে, সে তার আইকিউ আসলে খুব হাই, ওই যে স্যারদের কথা বললাম, নো ডাউট তাদের আইকিউ খুব হাই, কিন্তু তারা কিভাবে একটা পুরো দলকে নিয়ে এগোবেন, এইখানেই ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা রয়ে গেছে। যেখানে একটা লোককে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা অনেক কঠিন কঠিন সংজ্ঞা দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি যে তুমি আমি বসে আছি, তাই না? আমরা ইন্টারভিউটা শুরু করার আগেও কিন্তু আমরা কিছুক্ষণ গল্প করেছি, তো ওইটাই কিন্তু ইমোশনাল পার্ট, যে কি হইলে কি ঘটবে, রাইট? আমি এটাও বললাম যে প্রবলি আজকের ইন্টারভিউটা ভালো হবে না, কিন্তু আমাকে আমাদের ডিরেক্টর সাহেব বললেন যে আপনি আপনার মতো করেন, কোনো সমস্যা। এটাই কিন্তু ইমোশন, সে কিন্তু আমাকে কিছু শেখায়নি, কিন্তু আমাকে শুধু বলেছে যে আপনি আপনার মতো থাকেন না, তাহলে অসুবিধা কি? তখন আমার উপর প্রেশারটা কমে আসলো। আবার অনেক লোককে হয়তো আরেক ধরনের সাপোর্ট এনশিওর করা দরকার ছিল। তো এই যে এক একজন মানুষের প্রয়োজনীয়তাটা বোঝা এবং তার মতো করে কমিউনিকেশনটাকে রিটিউন করা, তাই না? যেমন একই বাদ্যযন্ত্র সব গানে তো একইভাবে বাজায় না, কোনটা উপর পিছে বাজাচ্ছে, কোনটা নিচে, বা একই গানে ভিন্ন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, ওইটা তৈরি করা ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং আমি মনে করি একটা বড় অংশ ম্যানেজারদের ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমরা খাটাতে চাই না, বিকজ একটু কঠিন, একটু কষ্ট করতে হবে। আমি তো ম্যানেজার হয়েই গেছি, আমার চেয়ার তো টলাতে পারছে না, গেলে ওর জব যাবে, এরকম একটা ধারণা থেকে মনে হয় এটা আমরা করি না। টিউনিং এর ব্যাপারটা যেটা বললেন, ধরা যাক হচ্ছে কেউ একজন কোম্পানিতে একটা কালচার গ্রো করতে চায় অথবা এক্সিস্টিং একটা কালচারকে শিফট করতে চায়, এই ক্ষেত্রে আসলে কি মেকানিজম আপনারা সাজেস্ট করেন? না, তুমি যখন কালচার বড়, কালচার কিন্তু আসলে একটা অনেক বড় জিনিস, তাই না? এবং কালচারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটার কোনো ভালো বা মন্দ বলে কিছু নাই, কালচার কালচার। তো যেমন আমি যে টিমের সাথে কাজ তো করতে হয় আমাকে, এখন যেহেতু হেড অফ হিসেবে কাজ করছি, সো আমার একটা বড় টিম, তো আমি সবসময় মানুষকে এসেন্সটা দিতে চাই, যেটা হচ্ছে যে আপনি কাজ করেন, আপনি ভুল করেন, আপনি ভুল করলে আপনার চাকরি যাবে না, কিন্তু আপনি যদি বসে থাকেন এবং ইচ্ছাকৃত ভুল করেন, তাহলে হয়তো আপনার চাকরিটাকে আমি বাঁচাতে পারবো না। তো পরের 2 লাইনটা কিন্তু বলতে হয় না, প্রথম 2 লাইনটা বললে পরের 2 লাইনটা অটোমেটিক অ্যাপ্লাইড হয়। যেমন আমি হেড অফ, আমার একটা রুম আছে, আলাদা রুম আছে, এবং আমার এইচআর টিম আমার সামনে বসে, আমি শিওর হয়তো শুনবে আমার এই ভিডিওটা, কিন্তু আমি কিন্তু খুবই আনকমফোর্টেবল রুমটার ভিতরে থাকি। কারণ কি, আমার কাছে মনে হয় আমি তো ওদের থেকে আলাদা হয়ে গেলাম, বাট উই বিলং টু সেম এইচআর কমিউনিটি। আমি একটা পদটা বড় জন্য আমার একটা আলাদা রুম, আলাদা চেয়ার, এবং ওরা যখন আমার রুমে ঢুকে আমি খেয়াল করেছি এটা নতুন হবার জন্য হতে পারে, তারা খুব সংকোচ, মনে হয় একটা বাড়তি সম্মান, এবং আমি তাদেরকে বারবার বলছি যে আমাকে এই বাড়তি সম্মানটা আপনারা করবেন না,
কারণ আমার যদি এই বাড়তি সময়টা একবার অভ্যাস হয়ে যায় দেন আই এম ইন ট্রাবল। আপনারা কি ট্রাভেল করবেন সেটা পরের কথা, কিন্তু আই উইল বি ইন ট্রাবল বিকজ আই উইল বি সেপারেটেড ফ্রম ইউ। তখন আমি কিন্তু আরেকটা লোক আমাকে সম্মান না করলে আমার কাছে খারাপ লাগা শুরু হয়ে যাবে, যেটাকে আমরা ইগো বলি, তাই না? তো যেমন আমি যেটা করার চেষ্টা করছি এখন, যেহেতু আমি নতুন, অনেকের নামটা হয়তো আমার মনে থাকে না বা অনেকের অ্যাট্রিবিউট মনে থাকে, আমি কিন্তু তাদের কাছে যাই, আমি হয়তো তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলি, আমি হয়তো অপ্রয়োজনীয় ফান করি তাদের সাথে, যেটা হয়তো তারাও শুনে মনে করে এই লোকটা উইয়ার্ড কথা কেন বলো, বাট আই এম টেকিং রিস্ক বিকজ আমার তো হারানোর কিছু নাই। কিন্তু আমি যদি তাদের সাথে ওই সম্পর্কটা বিল্ড করতে পারি যেখানে তারা একটা ভুল করে এসে আমাকে প্রথম বলতে পারে যে ভাই এটা হয়ে গেছে, আমি তো ওইটাই চাই, তাই না? আমরা যদি এটাকে আমাদের বাড়িতে কনভার্ট করে দিই, আমাদের সন্তানরা কোথায় কোথায় যায় আমরা জানি না, তারাও তো ভুল ত্রুটি করে। তো মা বাবা হিসেবে আমরা কি চাই, যে ওরা কি এসে আমাকে প্রথমে বলবে কথাটা, না ওর ফ্রেন্ড বা অন্য অপরিচিত একটা লোককে বলবে? আমরা চাই আমাকে বলবে। কিন্তু আমরা কেউ কি কোনোদিন এটা ভেবেছি একটা বাচ্চা ছোট থেকে বড় হওয়ার পথে যে ওর সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমি আজকে 18 বছর 20 বছর ধরে তৈরি করতে পারছি কিনা? আমি তো খালি বকা দিছি আর বেত মারছি, এতে তো বন্ধুত্ব হয় না। আপনি কি আপনার বন্ধুকে বেত মারেন না? পারেন না তো, তাই না? তা এইটা যেহেতু আপনি পারেন না, তার মানে আপনার ছেলে তখনই মেয়ে আপনাকে এসে 18 বছরের একটা ছেলে বা মেয়ে টিনেজার এসে বলবে যে বাবা বা মা আমি এটা ভুল করছি, ওই পরিমাণ ট্রাস্ট এবং ওই পরিমাণ রিলেশনশিপটা থাকলে কিন্তু সে সেটা বলবে। তাহলে এটার জন্য কিন্তু একটা এফোর্টের প্রয়োজন। আমি কিন্তু প্রায়ই বলি ম্যানেজাররাও তাও ট্রেনিং পায়, কিন্তু বাবা মার কিন্তু কোনো ট্রেনিং নাই আমাদের দেশে, বিয়ের কিন্তু কোনো ট্রেনিং নাই। আমি রেস্টিটিউটসে এই কথাগুলো বলি, কিন্তু আমাদের দেশে একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে মানুষ বিয়ে হয়ে যায়, আর কিছু বয়স পারলে বাচ্চা কাচ্চা হয়ে যায়। তো দিস আর অটোমেটেড। এটা একসময় ঠিক ছিল যখন আমাদের এগুলো লাগতো না, বংশ বিস্তার করতে হয়েছে, প্রয়োজন করছে, কিন্তু এখন দরকার আছে। কারণ আমার সন্তানটা যদি বিপথে যায় এবং আমি যদি না জানি, তাহলে তো অনেক বড় ডিজাস্টার। এবং ছেলেমেয়েরা কি করে, ও কিন্তু ওর মতো একটা ছেলেকে বা মেয়েকেই গল্পটা বলে যে ওর বন্ধু, ও তো সিমিলার মিস্টেক লেভেলে আছে, ও কিভাবে আপনাকে বা ওকে ভালো পরামর্শ দিবে, তাই না? তো আমরা ফিরে আসি অর্গানাইজেশন। আবার আমি বারবার একটু অর্গানাইজেশন বের হয়ে যাই। অর্গানাইজেশনে তাই, মানে লাইন ম্যানেজারকে ওই বিশ্বস্ততা তো অতিক্রম করতে হবে, যেটা হচ্ছে যে ও যা কিছু করুক ও বলবে আমাকে যে ভাই এটা আমি করে ফেলছি এবং ভুল হয়ে গেছে, এবং আমার মনে হয় এটা সেলিব্রেট করা উচিত, ভুলটা সেলিব্রেট করা উচিত। এবং লিনচুইনির একটা ইয়ে আছে, আমি শিওর তুমি জানো, যে 5 ডিসফাংশনাল অফ এ টিম। তা প্রথম ডিসফাংশনটাই কিন্তু বলা আছে যে লাইন ম্যানেজার যদি দাঁড়িয়ে বলতে না পারে যে গাইজ আমি না একটা ভুল করছি, এটা যদি সে না পারে তাহলে ওই টিম কখনো বিশ্বস্ত হবে না। আমি এটা সবসময় ফলো করি, এবং অ্যাজ এ হিউম্যান বিং আমারও ভুল হয়, এবং এটা করে ফেললে আমার জন্য অনেক ইজি হয়। ওরা কিন্তু আমার ভুলটাকে সহজভাবে নেয়, কারণ ভাইয়া তো বলছে ওনার ভুল হবে। কিন্তু আমি যেদিন থেকে সুপার হিউম্যান হওয়ার চেষ্টা করে ফেলবো, তারপর দিন থেকে তো আমার জন্য লাইফ ডিফিকাল্ট, কারণ আমি ভুল করব এবং আমি এটা হাইড করার চেষ্টা করব। আস্তে আস্তে রিলেশনশিপ দূরে সরে যাবে। আচ্ছা, আমার কথাগুলোকে মেক সেন্স করতেছে আমি জানি না। ডেফিনেটলি এবং এখান থেকে আমার আরো নতুন নতুন কোশ্চেন মাথায় চলে আসছে। ওকে, যেমন হচ্ছে এই ক্লোজনেসটা হচ্ছে সব জায়গায় রিলিভেন্ট কিনা, বিকজ এমন কি সিচুয়েশন হতে পারে যে যেখানে একটু অথরিটি হোল্ড করে ডিস্টেন্স মেনটেন করা বরং কাজের জন্য বেনিফিশিয়াল, কারণ হয়তো এই ক্লোজনেসটাকে মিসইউজ করার একটা সুযোগ তৈরি হতে পারে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে স্টিল মনে করি, আমার জীবন অনেক ক্ষুদ্র, এখনো মাত্র আমি 18 বছর কাজ করেছি, অনেক মানুষ 20 বছর 50 বছর কাজ করে, কাজে আমি হয়তো চ্যালেঞ্জ করব না, কিন্তু আমার এভরি রাইট আছে আমার ফিলোসফিটাকে নিয়ে এগুনোর, টেস্ট করার, এক্সপেরিমেন্ট করার। আমি মনে করি অথরিটি আমাদের দরকার নাই, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এখন কোনো একজন মানুষ যদি তুমি বলেছো মিসইউজ করে, এটা কিন্তু ওই লোকটার সমস্যা, প্রথমে এটা বুঝতে হবে। এটা ইটস এ প্রবলেম, দ্যাট পারসনস প্রবলেম। তার জন্য আমি কেন নিজেকে রিটিউন করব? তোমার জ্বর আসলো, আমি কেন প্যারাসিটামল খাবো? হোয়াই শুড আই? রাদার আমি ওই মানুষকে ওই মেসেজটাই দিব যে দেখো আমি কিন্তু এটা বেশ ধরতে পারছি, তোমার এই মিসইউজ বা তোমার এই ইনক্যাপাবিলিটি অর ইম্যাচুরিটি আমি ধরতে পারছি, এটা আমার উদারতা যে আমি তোমাকে কোনো কিছু বলি নাই, কিন্তু এই উদারতা আমি সবসময় তোমাকে নাও দেখাতে পারি। ভাই তুমি সময় থাকতে, বা বোন তুমি ভালো হয়ে যাও। আমার মনে হয় এই দিস মেসেজ ইম্পর্টেন্ট। এবং আমি এটাও আমি কনফিডেন্টলি বলতে পারি, পৃথিবীর কোনো বড় মাপের মানুষকে তুমি দুর্ব্যবহার করতে দেখছো বলে আমার মনে হয় না। তাহলে তারা কিভাবে লাইফ লং এইটা ম্যানেজ করে কিভাবে? কারণ তারা ওই ট্রাস্টেড রিলেশনটাই তৈরি করেছে, এর মধ্যে তারা জানে যে 20-30% লোক মিসট্রাস্ট করবে। একটা অর্গানাইজেশন বিহেভিয়ারে কিন্তু এরকম একটা ব্যাপার আছে, কি হয় অর্গানাইজেশনের 20% লস হচ্ছে অত্যন্ত নেগেটিভ ইমেজ নিয়ে সারাদিন বসে থাকে, এই অফিসে কিচ্ছু হবে না, এই বস কিচ্ছু এরকম করবে। আবার একই 20% একটা লোক থাকে নিচেও ভালো না, হ্যাঁ, মাঝখানে হচ্ছে 60% মানুষ থাকবে যারা কোনটা ঠিক বুঝতে পারে না। বেশিরভাগ লোকজন কি করে, ওই লাস্টের 20% মানুষের পিছনে এফোর্ট দিতে যায় 60%কে হারায় ফেলে। এটা কিন্তু একটা খুব কমন ফেলাসি, আমি জানি না কোথেকে কথাটা পুরোনো কথা মনে পড়ে গেল। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে প্রথম 20% যারা অলরেডি তোমার ফরে তোমার সাথে আছে
তাদের পেছনে বেশি সময় দেওয়ার দরকার পড়ে না, তাদেরকে শুধু বললে হবে ইয়েস ইউ আর ডুইং গুড। 60%কে ম্যানেজ করা দরকার, তাহলে ওই যে মিসইউজ এমনি আউট হয়ে যাবে, ওটাকে নিয়ে বেশি চিন্তা করা লাগবে না। বড় মাপের মানুষদের কথা বলতে আমরা ওই যে অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম যে এপিজে আব্দুল কালামের একটা ঘটনার কথা। হ্যাঁ, এটা আমার প্রিয়, তুমি চাচ্ছ আমি এটা বলি আরেকবার, রাইট? এটা আমি সবসময় বলি, বারবার বলি। সো বেসিক্যালি এপিজে আব্দুল কালামের এই গল্পটা, আমি যখনই লাইন ম্যানেজার রিলেটেড কোনো কথা বলি, আমি বলি যে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে, এবং আমি কারো কাছে শিখেছি, এবং আমি শিওর আপনারা এটা অ্যাপ্লাই করবেন না, ফ্রিতে দিলে যা হয়। তো এপিজে আবুল কালামের জীবনের একটা খুব ঘটনা, উনি হয়তো তখন অত বড় মাপের বিজ্ঞানী হয়ে ওঠেনি, বাট হি ওয়াজ এ ম্যানেজার। ওনার আন্ডারে অনেক লোক কাজ করতো পরমাণু গবেষণায়। আমরা এপিজে আবুল কালাম বলতে ভারতের প্রেসিডেন্টের কথাই বলছি। তো ওনার আন্ডারে যেহেতু ওনারা একটু বিজ্ঞানী টাইপের লোক, তারা সারাদিন কাজ করে, কখন সময় চলে যায়, ভেরি প্যাশনেট পিপল। তো ওনার আন্ডারে একজন লোক ছিল, বা ওনার টিমে একজন লোক ছিল, যিনি হয়তো প্রায় ছুটি টুটি নেন না, এবং কাজের চাপে থাকে, বাসায় দেরি হয়ে যায়। তো ওনার ওয়াইফ সবসময় ওনাকে বকে, দ্যাট এমপ্লয়ি। তো একদিন শুনতে শুনতে ওই এমপ্লয়ি হঠাৎ করে ডিসাইড করে ফেলছে যে না না, আমি মঙ্গলবারের দিন ছুটি নিব সেকেন্ড হাফে, এবং বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবো। তো বউকে সেটা ব্যাপারে কথা দিয়ে দিচ্ছে, কনফার্ম করেছে ওয়াইফকে। পরের দিন অফিসে এসেছে, প্রথম কাজ করেছে এপিজে আবুল কালামের সাথে দেখা করেছে, এবং বলছে স্যার মঙ্গলবারের দিন সেকেন্ড হাফে আমি ছুটি নিব। এপিজে বলছে ইয়েস ইউ শুড, কেন ছুটি নিবেন না? তারপরে চলে গেছে, কিন্তু এপিজে তার ডায়েরিতে এটা লিখে রাখছে মঙ্গলবারের পেজটা খুলে যে এই সময় XYZ একটা ছুটি নিবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জেনারেলি যে ছুটি নেয় সে কিন্তু ডকুমেন্টেশন করে, কিন্তু এখানে বস ডকুমেন্টেশন করেছে। তো তারপরে দিন করে মঙ্গলবার হয়ে গেছে, এবং যথারীতি মঙ্গলবার বিকেলবেলা ওই লোক কাজের ভারে ভুলেই গেছে তার যে বাড়িতে যাওয়ার কথা। তো এপিজে অ্যাজ এ ম্যানেজার যখন ওই মঙ্গলবারের কাগজটা বিকেলটা বের করেছে, উনি দেখেছে ওর ছুটি নেওয়ার কথা। তো একটু উকি মেরে দেখেছে যে ও কি ছুটিতে গেছে কিনা, তো দেখেন না, ও গভীর কাজ করতেছে। তারপর এপিজে আর তাকে কিছু বলেনি। রাত হয়ে গেছে, তারপর যখন তার সব অফিস বন্ধ হচ্ছে 10টা করে, তখন তার মনে হয়েছে ওই লোকের যে আরে আমার তো আজকে বউকে কমিটমেন্ট দিয়েছি। তখন তার খুব খারাপ লাগছে যে আল্লাহ কি করবো এখন, কথা দিয়ে পারলাম না। সে খুব ধীর স্থিরভাবে বাড়ি যাচ্ছে, মনের দুশ্চিন্তা এবং ভয় বউ তো দিবে বকা। তো বাসায় যখন গেছে, কলিং বেল দিয়েছে, তখন বউ দেখে খুব এক্সাইটেড, দরজা খুলে দিছে, হ্যাঁ, এবং বাচ্চারা খেলনা বেলুন টেলুন দিয়ে লাভঝাপ করতেছে। তো সে একটু অবাক হয়েছে, কি ব্যাপার? তা বলছে, বাচ্চা বলছে আব্বু তোমার অফিসের যে ম্যানেজারকে তুমি পাঠাইছো না, খুবই ভালো মানুষ, আমাদেরকে অনেক কিছু কিনে দিছে ইত্যাদি, আর তুমি এখন থেকে কাজে থাকো, কোনো সমস্যা, ম্যানেজারকে পাঠিয়ে দিও। এই লোকের আন্ডারে কোনো ম্যানেজার নেই। তো এই লোক ভাবছে কি হলো, রাতটা সে কোনো রকমে কাটাইছে। পরের দিন এপিজেকে গিয়ে সে বলছে যে স্যার একটা ঝামেলা হয়েছে, প্রথম তো আমি তো কালকে স্যার ভুল করে ফেলছি। এপিজে বলছে আমি জানতাম তুমি কাজ করবা স্যার, তার থেকে ভয়ঙ্কর জিনিস হয়েছে, আমার বাসায় কে জানি আমার ম্যানেজার পরিচয় দিয়ে গিয়ে আমার বাচ্চা বউকে নিয়ে ঘুরতে গেছিল, এবং খেলনা টেলনা কিনেছে, এখন আমার বউ বাচ্চারা বলছে তুমি কাজ করো, ওকেই পাঠাবা। স্যার এই লোকটা কে? তো এপিজে বলেছে যে এটা আমি ছিলাম, আমি গিয়েছিলাম, আসলে আমি ওকে দিয়ে দেখলাম তুমি ব্যস্ত, তো আমি তোমাকে আসলে বিরক্ত করতে চাইনি, তো ভাবলাম আমি যে একদিন ওদেরকে এন্টারটেইন করি, তো এই কারণে। তখন সে জিজ্ঞেস করছে স্যার আপনি পরিচয় দিলেন না কেন, আপনি এত বড় বস, আপনি পরিচয় দিবেন না আমার ওয়াইফকে, তার চেয়ে আরো বেশি খুশি হইতো। তো উনি বলছেন না, আমি তোমার বস পরিচয় দিয়ে তোমার ওয়াইফকে খুশি করতে চাইনি, রাদার আমি চেয়েছি তোমার সাবঅর্ডিনেট হিসেবে ওনাদেরকে তোমার দায়িত্ব পালন করে দিতে, এবং আই থিঙ্ক আমি আমার জব করতে পারছি। ছোট্ট গল্প, কিন্তু এর ভিতর কিন্তু একটা ম্যানেজারের কি দায়িত্ব সেটা কিন্তু ভিতরে ঢুকে আছে। আমরা কিন্তু সবাই নিজের খালি কিছু হলে কার্ডটা বের করে দিচ্ছি, এপিজে কার্ড বের করে দিলে জীবনে ওরা বের হতো না, রাদার এপিজেকে বাসায় বসে আর উল্টা চা তৈরি করে খাওয়াতো। তো এটা হচ্ছে একটা ম্যানেজারের জব, যে তার লাইনম্যান, তার আন্ডারে যারা কাজ করছে প্রত্যেকে সে কি ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। ইটস নট অনলি অফিস, তার বাসায় কি হচ্ছে, সে কোনদিন বাসার কমিটমেন্ট মিস করেছে, সেইগুলা টেক কেয়ার করা। এবং সেইখানে যদি আমরা একবার পেনিট্রেট করতে পারি একটা মানুষের, তাহলে কিন্তু তাকে আসলে ওই যে কার্ড আর কিছু সো কল্ড যেগুলো দিয়ে আমরা এমপ্লয়ি এনগেজমেন্ট করি, আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজন হয় না। আমাকে আমাদের একজন পুরনো কলিগ বলতেন, আমরা তো অনেক ধরনের সার্ভে টার্ভে করতাম বা করি এমপ্লয়ি, উনি আমাকে একদিন বলেছেন দেখো এইসব এমপ্লয়ি এনগেজমেন্ট করে কোনো লাভ নেই। এনগেজমেন্টের মানে হচ্ছে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, জাস্ট একজন অ্যাভারেজ এমপ্লয়ি, আমার কি মনে হয় যে আজকে অফিসে যাই, তাহলে এনগেজমেন্ট ইজ ভেরি হাই। আর যদি মনে হয় দূর বেতনের জন্য যাচ্ছি, তুমি যতই সার্ভে করো আর যতই বাসায় ফুল পাঠাও, এইটা কাজ হবে না। সো এই যে আমরা কোনো আসলে স্পিরিটের কথা বলছিলাম, রাইট? এইগুলা কিন্তু আসলে স্পিরিচুয়াল কানেকশন। এটা তুমি ফুল দেওয়া ভালো, আমি বলছি না ফুল দেওয়া খারাপ, কার্ড দেওয়া ভালো, কিন্তু মানুষকে যদি আত্মার জায়গায় টাচ করা যায়, তাহলে জনম জনম ধরে মানুষ তো আমাকে মনে রাখবে। আমরা তো চাকরি আজীবন করবো না, একদিন তো চাকরি ছেড়ে চলে যেতেই হবে পদ রেখে দিয়ে, কিন্তু তারপর কি মানুষ মনে রাখবে? সো সেইটা মনে রাখতে গেলে আমি মনে করি অ্যাজ এ ম্যানেজার, এটা আমাদের, আজকে তো ম্যানেজার নিয়ে কথা হচ্ছে, এটা আমাদের একটা বিরাট সুযোগ যে অজানা 5টা লোক 7টা লোক আমার সাথে চলে, আমার অর্ডার এক্সিকিউট করে, এরা কেউ না, আমার জীবনে এদের আসার কথা ছিল না, তো আমি কেন ওদের লাইফে ওই ভ্যালুটা অ্যাড করে দিয়ে যাচ্ছি না, যেন ওরা একটু ডিফারেন্স মেক করতে পারে। আই থিঙ্ক এই সুযোগটা আমাদের নেওয়া উচিত।
স্পিরিটের কথা বলতে গিয়ে ভাই এনার্জির কথাও চলে আসলো। একটা যন্ত্রকে হচ্ছে সুইচ টিপ দিলেও কাজ করে, ওকে আর কিছু বলতে হয় না, বিকজ দ্যাট ইজ প্রোগ্রামড দ্যাট ওয়ে। কিন্তু মানুষের মাথায় অনেক কিছু চলে, তার জীবনে অনেক কিছু চলে, সো মানুষকে নিয়ে কাজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো হাই পারফর্মিং ইন্ডিভিজুয়াল যারা, তারা হচ্ছে এনার্জি কিভাবে ধরে রাখে লঙ্গার পিরিয়ড এর জন্য, এনার্জি এফিসিয়েন্সি এটা কিভাবে? কি তুমি এমপ্লয় বোঝাচ্ছ না মানুষ বোঝাচ্ছ? মানুষ বুঝাচ্ছি। হ্যাঁ, মানুষ বললে আমার জন্য একটু সুবিধা হয়। মানুষ, আমি যতটুকু বুঝি যে রিস্টার্ট ইউরসেলফ এই ফিলোসফিটা আমরা এক্সপ্লেইন করেছি এবং আমরা ধর্মীয় জায়গা থেকে ধারণ নিয়েছি কিছু কিছু বিষয়। সেটা হচ্ছে আমরা বলি যে একটা মানুষের 4টা পার্ট আছে। আমরা বেশিরভাগ সময় মানুষকে বডি দিয়ে আইডেন্টিফাই করতে পছন্দ করি, বিকজ ওইটাই চিনি আমরা সবাই। কিন্তু একটা মানুষের বডি আছে, তারপর তার থট আছে, তারপর তার ইমোশন আছে, এগুলো আমরা খুঁজে পাই চেষ্টা করলে। একটা জিনিস আমরা মিস করে চলে যাই, সেটা হচ্ছে ওই মানুষের একটা স্পিরিট আছে, একটা আত্মা, বা যেটার জন্য আমরা আসলে বেঁচে আছি এবং যে জিনিসটা আমাদেরকে লিভ করলে আমরা আসলে ওই শরীর মন চিন্তা নিয়ে পড়ে থাকবো, তাই না? আমরা অনেক মরা মানুষ দেখেছি জীবনে। তো এই স্পিরিটটা আসলে মানুষকে ড্রাইভ করে, লাইক 3 হুইলার যেমন একটা চাকা ড্রাইভ করে, যেমন স্পিরিটটা মানুষকে ড্রাইভ করে। এখন প্রত্যেকটা মানুষের স্পিরিটের একটা আকাঙ্ক্ষা আছে। এখন আমি যদি স্পিরিটকে না চিনি, তাহলে তার আকাঙ্ক্ষা তো আমার জানার হলোই না। কিন্তু আমি যখন স্পিরিটকে চিনে ফেলবো, দেন স্পিরিট একদিকে, একটা ধরো একটা চাকাটা সার্টেন স্পিডে একদিকে ঘুরছে, কিন্তু তোমার শরীর আরেকটা স্পিডে আরেক দিকে ঘুরতেছে, চিন্তা আরেকটা স্পিডে আরেক দিকে, মাইন্ড, তাহলে অলটুগেদার এই গাড়িটা কি এফিসিয়েন্সি পাবে না কিন্তু। তো আমরা যখন স্পিরিটের আকাঙ্ক্ষাটা বুঝতে পারি, ওইটাকে যখন আমরা অ্যালাইন করি শরীর, চিন্তা এবং আবেগ দিয়ে, খুব কঠিন কাজ, যদি আমি খুব সহজ করে বলে দিচ্ছি, তখন একটা মানুষ অসীম পরিমাণ শক্তি পায়। আমরা দেখেছি না মুক্তিযুদ্ধের সময় আমাদের যারা ফ্রন্টিয়াররা কিভাবে যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধে গেলে তো মরে যাবে, একটা সিম্পল অঙ্কটা কি ওরা বুঝতেন না? বুঝতেন তো, তারপরও কেন গেছে? কারণ ওই যে ড্রাইভটা তাদের ভিতরে এসেছে। হ্যাঁ, তো কিছু মানুষ থাকে যারা অটোমেটিক ড্রাইভটা পেয়ে যায়, কিছু কিছু মানুষ হয়তো খুঁজে, আমাদের সাধারণ মানুষ আমাদেরকে খুঁজে বের করতে হয়। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই কনকোয়েস্টে মানুষ খুঁজতেই চায় না। আরো কমন বলে দিই, আমাকে অনেক স্টুডেন্টরা বলে যে স্যার বা ভাইয়া, আমার তো, আই থিঙ্ক তোমার জন্য এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন রকমারির, বা যেহেতু তোমরা এডুকেশনে কাজ করো, যে আমার তো পড়তে বসা উচিত কিন্তু আমার পড়তে মন চায় না। ভেরি কমন। আসলে কি, হ্যাঁ, আমার চিন্তা আমাকে বলতেছে যে তুমি পড়লে তুমি ভালো কিছু করবা, মানে এখন তোমার পড়ার টাইম। আর আবেগ বলতেছে যে এখন না পড়ে চলো গল্পের বইটা পড়ি, অথবা খেলতে যাই, অথবা ভিডিও গেম খেলি। আসলে কিন্তু ওর ভেতর চিন্তা এবং আবেগের দ্বন্দ্ব হচ্ছে, আর কিচ্ছু না। এবং আবেগ যেহেতু বেশি পাওয়ারফুল, সো আবেগ দ্রুতই চিন্তাকে ক্যাপচার করে ফেলতেছে, ও দ্রুত ভিডিও গেমের দিকে চলে যাচ্ছে। এবং ও কিন্তু ভিডিও গেম খেলছে মনে কিন্তু অশান্তি নিয়ে, যদি ওর ভিতরটা দেখা যেত তাহলে বোঝা যেত। কিন্তু বাবা মারা যখন রাগারাগি মারামারি করে না, ও তখন আরো স্ট্রিক্ট হয়ে যায় ওর আবেগের সাথে, পড়মু না, কি করবা তুমি, এরকম করে ফেলে, তাই না? কিন্তু ওকে যদি তুমি ছেড়ে দাও, আমি আমার ছেলের ক্ষেত্রে এটা আমি দেখেছি, ওকে একটা সঠিক জিনিস করতে বলা হয়েছে, ওটা করছে না, কিন্তু আমি দেখেছি ওর ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতেছে। হ্যাঁ, তার মানে ওর দ্বন্দ্বটা কিন্তু চলছে। ভেরি কমন দেখবা, আমরা অনেক কষ্টে জিমে ভর্তি হই অথবা ট্রেডমিল কিনে নিয়ে আসি না, তারপর কিছু দিনের মধ্যে আমরা আর এটা করি না, নামাজের ওয়াক্ত চলে যায়, আমরা ভাবি একটু পরে পড়বো। আসলে কি, ওখানে কিন্তু আসলে চিন্তার সাথে শরীরের দ্বন্দ্ব তৈরি হয়। চিন্তা বলে যে যেহেতু আমি ওভারওয়েট, আমি প্রতিদিন যদি 5 কিলোমিটার দৌড়াই তাহলে আমার ওয়েট কমে আসবে। তাহলে কে পুড়বে, কাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে? শরীরকে। এটা চিন্তাই কিন্তু বলে দিছে, এই জন্যই তো ডাক্তার বলে আপনি দৌড়াবেন, আর শরীর বলতেছে দৌড়ালে আমার কষ্ট হবে। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যে শরীর উইন করে। কারণ আমরা বেশিরভাগ লোক যারা গভীরভাবে জিনিসটা বুঝি না, আমরা শরীরের দাসত্বটা আমরা আগে গ্রহণ করি, কারণ আমার শরীর দ্বারা তো অবসেসড। আজকে আমরা যা কিছু করি, ভালো এবং মন্দ, বেশিরভাগ মন্দ কাজ কিন্তু শরীরের জন্য করি আমরা। সেটা সেক্সুয়াল নিড হতে পারে, কি একটা আমার বাসায় দামি এসি লাগাতে হবে, এই জন্য আমি একটু ঘুষের টাকা নিয়ে আসলাম বাসায়, কি আমি একটা ভালো গাড়িতে চড়বো, এই জন্য অন্যায়ভাবে অন্যের ক্ষতি করে দিলাম। সব কিন্তু মানুষ শরীরের জন্য করে। সো কিন্তু কোনো মানুষ যদি একবার বুঝতে পারতো যে এই শরীরটা আসলে একটা নশ্বর, আমি যদি বলছি এই ঘড়িটা আসলে টিকবে না বেশি দিন, তাহলে এই ঘড়ির প্রয়োজনে কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যাটারি কিনে আনবো না কোথাও থেকে, অন্যায় করে তোমার ব্যাটারি চুরি করে আনবো না, যেখানে আমি নিজেই জানি এই ঘড়িটা টিকবে না বেশি দিন। কিন্তু যেই মানুষ ঘড়ির অবসেশনে পড়ে যাবে, আছে কিন্তু এরকম মানুষ অনেক, দামি দামি ঘড়ি পরে, তারা কিন্তু এটা কখনো বুঝতে পারবে না। আমি একটা ছোট গল্প বলি, আমার জীবনে ঘটেছে, যদি ভালো না লাগলে কেটে দিও পরে। তো সে অনেক দামি একটা ঘড়ি নিয়ে আসছে, হ্যাঁ, সে একটু ঘড়ি অবসেসড লোক, বাট তার সাথে আমার ওই সম্পর্কটা আছে, আমি তাইলে তাকে একটু ভিন্ন মত দিতে পারি, এটা সম্পর্কের ব্যাপার। সে বলছে ভাই আমার ঘড়িটা কেমন, তা অনেক দামি ঘড়ি, আমি বলছি একই তো। তো সে বলতেছে একই মানে, এটা ভাই আমি 22,000 টাকা দিয়ে কিনছি, আপনি একই বলতেছেন কেন? আমি তো একই দেখতে পাচ্ছি। তো সে খুবই অবাক হয়েছে, সে বলছে কি এক? তা আমি বললাম সময় তো একই। তো সে বললো হ্যাঁ সময় তো এক। সে বলছে সময় তো এক। আমি বললাম আমার ঘরে তো একই টাইম দেখাচ্ছে, একই। তো আমি তখন ওকে বললাম যে দেখ, যে সময়ে
আমরা সব ঘড়িতে একই দেখতে পারি, সেই সময়কে দেখার জন্য তুই বাড়তি খরচ করে আসলে এটা আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না। তো সে খুবই কনফিউজড হলো আমার কথায়। হ্যাঁ, সে বলে ধুত মিয়া, আপনাকে একটা ভালো জিনিস দেখানো যায় না। তো সামথিং লাইক দ্যাট, যে অনেক সময় আমরা অবসেসড হয়ে যাই কোনো কিছুর প্রতি। একটা ভালো কাপড়, একটা সুদর্শন হইতে হবে, বা আমার ভালো বাড়ি আছে, আমি ভালো ফ্রেন্ড সার্কেলে মিশি, এগুলো কিন্তু অনেক সময় আমাদের অবসেশন হয়ে যায়, এবং তখন আমরা অনেক সময় ওইটার কাছে সঁপে দেই নিজেদেরকে। যেমন যারা ইউনিভার্সিটি লাইফ অথবা প্রেম ভালোবাসার মধ্যে যায়, তারা কিন্তু সব কিছু থেকে অবসেসড আউট হয়ে যায়। আমার বাবা বলতেন যে কেউ প্রেমে পড়লে সন্দেহ হয়, কারণ সে ওই একটা জিনিস কি দেখে, আর কিছু দেখে না। এবং কোনো কারণে যখন এটা না ঘটে, তখন কিন্তু অনেক সময় আমরা সুইসাইড করতে দেখছি মানুষকে। কিন্তু যে সুইসাইড করলো, সে কি শুধু ওই একটা সম্পর্ককে শেষ করলো, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তার বাবা সন্তানের সম্পর্কটা কই গেল, তাই না? তার শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর সম্পর্কটা কই গেল? কিন্তু ওই পিকচারটা যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে কিন্তু সে 10 বার চিন্তা করতো যে আমি একটা সম্পর্কের জন্য কেন 20টা সম্পর্ক নষ্ট করব। সো এনিওয়ে, আমরা অন্য জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি। সো দিস ইজ অ্যাবাউট এনার্জি, অ্যান্ড আই থিঙ্ক যদি কেউ এনার্জির দেখা পায়, দেন ইট অটো রোটেটস। ভাইয়া, যখন হচ্ছে কোন একটা ডিপার্টমেন্টের হেড এসে আপনাকে বলে যে আমাদের আজকের ওয়ার্ল্ডটা তো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসলো, যেমন হচ্ছে এআই এর যে এখন সাডেন রাইজ, তাতে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু নতুন করে চিন্তা করতে হচ্ছে। সো কেউ যদি এই অ্যাডাপ্টেবিলিটিটা চায় উইদাউট চেঞ্জিং দ্য কোর ফিলোসফি, আমি আমার কোম্পানির কোর চেঞ্জ করব না, আমার যে মিশন ভিশন ছিল, মেইন ফিলোসফি ছিল, সেটা আমি হচ্ছে ধরে রাখতেই চাই, কিন্তু আমি চাই যুগের সাথে তাল মিলাতে, অ্যাডাপ্টিভ হতে, ফ্লেক্সিবল হতে, তখন আপনাদের পরামর্শ কী থাকে? এটা খুব ভারী প্রশ্ন, আমার মনে হয় এটা কোচের বাইরে গিয়ে প্রশ্ন মনে হচ্ছে। বাট এনিওয়ে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে যখন তুমি বলছো চেঞ্জ হচ্ছে এবং অ্যাডাপ্টেবিলিটি আসছে, একবার আমার মনে হচ্ছে আসলে কোর বলে কোনো কিছু আর থেকে যাচ্ছে না, একবার আমার মনে হচ্ছে। আবার এটাও ভাবছি যে কোনো অর্গানাইজেশনের যদি কোর ফিলোসফিটা একটা প্রোডাক্ট বা সার্ভিস না হয়, কোনো একটা মূল বেদবাক্য হয় যে আমি মানুষের লাইফকে ট্রান্সফর্ম করব, তাহলে ওই কোর কিন্তু ওই কোরই থেকে গেল, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তো আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদেরকে রেডি হতে হবে পরিবর্তনের জন্য। এটা কোনো নতুন কথা না, চেঞ্জ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আমি যে কোম্পানিতে জয়েন করলাম, তো আমার ফাইনাল ইন্টারভিউ নেওয়ার সময় ওনাদের কো ফাউন্ডার যিনি ইয়ান শাকিল, উনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান, এবং ওনার হাতে আসলে সিলিকন ভ্যালিতে কোম্পানিটা তৈরি হচ্ছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার ফিলোসফি কি। শেষে আমাকে সে জিজ্ঞেস করলো তোমার কোনো প্রশ্ন আছে কিনা। তো আমি এরকম একজন মানুষকে পেয়ে গেলাম, তা ভাবলাম আমি একটা প্রশ্ন করি। আমি বললাম তোমার জীবনের কোর ফিলোসফি কি। তো আমাকে বললো আমার জীবনের কোর ফিলোসফি হচ্ছে প্রত্যেকটা দিন হচ্ছে একটা নতুন দিন। আগের দিন কি করেছি ডাজন্ট ম্যাটার, আগের দিনের সাকসেসগুলো আসলে কোনো সাকসেস না, আগের দিনের ফেইলিওরগুলো আমি কেয়ার করি না, আজকে আমি একটা নতুন কিছু করব। তা আমার কথাটা ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তুমি যদি এভাবে চিন্তা করো যে আজকের মুহূর্তটা একটা নতুন মুহূর্ত, তাহলে আগের কিন্তু আর কিছু থাকলো না, তাই না? এবং আমরা নোকিয়ার এক্সাম্পল দেই, কোডাকের এক্সাম্পল দেই, তারা কিন্তু ধরে থাকতে গিয়েই হারিয়ে গেছে। তাহলে আমার কাছে মনে হয় এক অর্থে কোনো কোর প্রোডাক্ট বা সার্ভিস যেটা গতকাল পর্যন্ত সুপার সাকসেসফুল, ওইটা আমাকে আলটিমেটলি সাকসেসফুল করবে এরকম নাও হতে পারে কিছু, এর জন্য আমাদের প্রিপারেশন নেওয়ার দরকার আছে। সাথে এটাও বলবো যে সফট পার্টের জায়গাটা, যেখান থেকে যে স্পিরিটটা, কোম্পানির স্পিরিট, কোম্পানির তার আত্মা নাই, কিন্তু কোম্পানি কিছুগুলো মূল ভ্যালু বা গাইডিং প্রিন্সিপাল নিয়েই তো মুভ করে, ওইগুলো যদি কেউ ঠিক রাখতে চায়, আই থিঙ্ক ইটস ভেরি ওয়েল পসিবল। সে ওইটা ঠিক রেখে প্রোডাক্ট সার্ভিসকে সরাই দিতে পারে, দিন শেষে মানুষের জীবনকে চেঞ্জ করলো। অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখে অন্যরকম গ্রুপ, তাই না? তো বাংলাদেশ তো অন্যরকম হবেই, এখন ডিজিটাল দিয়ে হচ্ছে, স্মার্ট দিয়ে হবে, আরও সামনে হয়তো আরও অনেক পরিবর্তন আসবে। অন্যরকম যদি অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখে, আমার মনে হয় তাদের কাছে সারা জীবনও শেষ হবে না, তাদের নতুন নতুন প্রোডাক্ট সার্ভিস আসবে এবং মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করবে। কিন্তু আমরা যদি বলি এক্স ওয়াই জেড, এটা আমাদের ক্যাশ কাউ এবং এটাই আজীবন চলতে হবে, মেবি এটা চেঞ্জ হয়ে যেতে পারে। রাইট, আমি জানি না তোর উত্তর ঠিক হয়েছে কিনা। ডেফিনেটলি ভাইয়া। আর লাস্ট, এটা প্রশ্ন না, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। যদি ভাইয়া আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে লাইফে কেউ যদি হচ্ছে মানে রাস্তাটা ধরে রাখতে চায়, ভুল পথে পা বাড়াতে না চায়, কোন দুইটা ভুল করা যাবে না? তুমি দুইটাই বললা কেন? দুইটাই বললা কেন? কোনো কারণ ছিল? মনে হচ্ছিল যে দুই এখানে খুব অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। এবং মজার ব্যাপার, আমি আমার জীবন থেকে যদি তুমি আমাকে কখনো জিজ্ঞেস করেই ফেলছো, আমি দুইটা জিনিসই শিখছি এখন পর্যন্ত, এবং এটা খুবই আনকনভেনশনাল। এবং এটা কোথা থেকে শিখছি জিজ্ঞেস করলে আমি উত্তরটা দিব না, বিকজ এটা আমার খুব একটা পার্সোনাল ঘটনার মধ্যে দিয়ে আমি আমার জীবন থেকে শিখেছি। এবং আমার মনে হয় দ্যাট ইজ দ্য আলটিমেট লার্নিং, যেটা আমি আমার আজকে 43 বছর জীবনে আমি ব্যবহার করছি। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। একবার যদি তুমি ওই সময় হারায় ফেলো, এটা তোমার জীবন আর কোনোদিন ফিরে আসবে না।
এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়। আজকে তোমার সামনে যে অপরচুনিটি আছে এটা যদি তুমি গ্র্যাব না করো, এই অপরচুনিটি কোনোদিন আর তোমার জীবনে আসবে না। আজকের দিনে তোমার সামনে অনেক অপশন আছে, তোমাকে বেস্ট অপশনটা আজকেই খুঁজে বের করতে হবে, অথবা আজকের টাইমটাই তোমার বেস্ট কাজ করার টাইম। এরকমভাবে তুমি নানাভাবে ব্যাখ্যা করতে পারো কথাটাকে, অনেক ব্যাখ্যা। দিন শেষে আমি একটা কথা বললাম যে তোমার এই মুহূর্তে যেটা করণীয় এটা তোমাকে এখনই করতে হবে। 2, যদি তুমি আবেগ দিয়ে ড্রিভেন হও তাহলে তুমি কখনোই সঠিকটা খুঁজে বের করতে পারবে না। সো ওই মুহূর্তে আবেগকে সাইডে রেখে যেটা সঠিক সেটা করতে হবে। এবং কোনো মানুষ যদি এই দুইটা না করে, যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, সারা জীবনের দুঃখ তোমাকে টেনে নিয়ে বেড়াতে হবে। তাহলে তুমি হয়তো জিজ্ঞেস করো, ভাই রেস্টার্ট ইউরসেলফ তাহলে কি করলো আপনাকে? আমি কিন্তু নিজেও রেস্টার্ট ইউরসেলফের প্রোডাক্ট। আমার জীবনে কোনো এক সময় কোনো একটা ঘটনা ঘটেছিল, এবং যারা শুনতেছেন তারা কেউ আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে ঘটনাটা কি, সেটা আমি কাউকে কোনোদিন বলবো না। যে আমি 2টা ভুল কাজ করেছিলাম। একটা হচ্ছে আমি আবেগের বশবর্তী হয়ে সঠিক সময় সঠিক কাজটা করিনি, এবং এটা আমার ভুল রেজাল্ট নিয়ে আসছে আমার জীবনে। পরবর্তীতে যখন আমার আবেগগুলো থিতু হয়েছে, একসময় তো থিতু হয়ে যায়, তখন আমি বুঝতে পেরেছি আরে আমি তো সব কিছু হারাই ফেললাম বিকজ অফ মাই অ্যারোগেন্স অর ইগো অর হোয়াট এভার ইট ইজ, কিন্তু সময়টাকে তো আমি ফিরে আনতে পারতেছি না। দ্য ডে আই রিয়েলাইজড ইট, দেন আমি খুব ভালো করে চিন্তা করছি যে আসলে এখান থেকে আমি কি শিখলাম। আমি যদি ঘুরে ফিরে আবার ওই ঘটনার মধ্যে চলে যাই 5, 10, 15, 20 হোয়াট এভার দ্য ইয়ার, তাহলে তো আমার কোনো লাভ হলো না। দেন আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি হলো। আমি এটাই শিখলাম যে এই ভুলের মধ্য দিয়ে সৃষ্টিকর্তা বলো, প্রকৃতি বলো, বা তোমরা আমাকে এই শিক্ষা দিয়েছো যে জাভেদ ভাই, আপনার জীবনের পরে যে অ্যাকশন এটা আপনি ইমিডিয়েটলি নেবেন এবং আবেগ দ্বারা তাড়িত হবেন না। আমার জীবনের পরে যতগুলো কাজ আমি আজকে পর্যন্ত করার চেষ্টা করছি, আমি এই দ্বারাই ড্রিভেন, এটাই করার চেষ্টা করছি। এবং তুমি যদি নেয়ার পাস্ট, আমি উল্লেখ করে বলবো না কারণ আমি কাউকে ছোট বা বড় করতে চাই না, নেয়ার পাস্টে তুমি আমার যত পরিবর্তন দেখছো এগুলো কিন্তু আমি ঠিক এই কারণেই করছি। এবং আই ডোন্ট কেয়ার মানুষ কি বলেছে আমাকে, কেউ কি বলবে না বলবে, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার কাছে শুধু এটা যায় আসে যে রাতুল আমাকে এখন জিজ্ঞেস করবে, ভাইয়া আজকে আপনার যেটা করার কথা ছিল আপনি এটা করছেন কিনা। আমি বলবো রাতুল আমি করছি। এখন এমন হতে পারে রাতুলকে আমি একটা রিকোয়েস্ট করছি, যে রিকোয়েস্টটা রাতুল ফেলে দিছে, বাট আমার পার্ট আমি করছি। এখন তুমি ফেলবা না ফেলবো ওখানে তো আমার কোনো কন্ট্রোল নাই। কিন্তু আমি আমার জীবনে এমন অনেক সময় করেছি যে সময় আমি রাতুলকে একটা জিনিস বলিনি, কারণ রাতুল কি মনে করবে এটা ভেবে। ঠিক আছে, সো দুইটাই শিক্ষার কথা বললাম। আই ডোন্ট নো এটা সবার জীবনের জন্য প্রযোজ্য কিনা, কিন্তু আমার জীবনে খুব প্রযোজ্য, কারণ আমি খুব ইমোশন ড্রিভেন ছিলাম। এরপরে ভাই আসলে আর অন্য কথা বলে এই আবহাওয়াটা নষ্টই করতে চাচ্ছি না। আজকে আমরা বিদায় নিয়ে নেই বরং দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এই কথাগুলো মাথার ভিতরে চলতে থাকুক, চিন্তা চলতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।